বিন্দু, 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 তোর কোনো ভয় নেই বিন্দু। তোকে আমার কাছে কেউ কেড়ে নিয়ে যাবে না। বিন্দু, বিন্দু, দিদি বিন্দু, মেজো, বিন্দু, মেজো শোন, বিন্দু, মেজো শোন, শোন। বিন্দু, শোন মেজো, সারাদিন তো ঘুরলি, সন্ধে হয়ে গেল, এবার চল ঘরে চল। কিন্তু চল, আমি এখনো ওকে খুঁজে পেলাম না, তুমি বরং ছাদটা গিয়ে একবার দেখে এসো। আমি দিদি, এই দিদি এসেছিস? বিন্দুর বিন্দুর খবর পেলি? না, মনে হয় দূরে কোথাও চলে গেছে। ওই বড় রাস্তার ওধারে দু একজন বললো একটা লাল শাড়ি পরা অল্প বয়সী মেয়েকে যেতে দেখেছে, তবে ওদের কথার কোনো মূল্য নেই। কি হবে রে ভাই? তাহলে তাহলে কি বিন্দু আমাকে চিরকালের মতো ছেড়ে চলে গেল? দিদি, তুমি যখন বিন্দুর খবর আমাকে বার করতে বলেছো, তখন ঠিক সে খবর আমি তোমায় জোগাড় করে দেবো। আর 2-4 দিন অপেক্ষা করো। আচ্ছা, এমন হয়নি তো যে ওর ভাসুর এখান থেকে ওকে জোর করে নিয়ে গেছে? তোমার দেখছি মাথা খারাপ হয়েছে। বিন্দুকে যখন খুঁজে পাচ্ছিলে না, তখন তুমিই তো আমাকে বললে যে ওর ভাসুর বসেছিল সদরে। তাহলে সে কি করে ধরে নিয়ে যাবে? কি জানি, হয়তো ওর লোকেরা বাইরে অপেক্ষা করছিল, হয়তো সেইভাবেই ওরা হাত পেতে এসেছিল। ঠিক আছে, ঠিক আছে, তুমি চিন্তা করো না। আমি নিজে কালকে বিন্দু শ্বশুর বাড়িতে গিয়ে সব খবর নিয়ে আসবো। আমি এখন আসি। চপ চপ মা, চপ চপ মা, ও মা, কোথায় পেলে? কোথায় আমার? সে দিদির বাড়িতে গিয়ে জুটেছিল। কি বলবো মা ঠাকুরন, এমন জাহাবাদ ছুঁড়ি যেই শুনেছে আমরা ওকে আনতে যাচ্ছি, অমনি দেছে চম্পট। ও মা, কি সাহস মেয়ে ছেলে গো! তা শেষমেশ কোন চুলো থেকে পেলেন? আমি সেখান থেকে আমরা তো দুজনে প্রায় আশা ছেড়ে দিয়েছি, বুঝলেন? আপনার এই ছেলেটি বললে চলুন ঘটক মশাই, কিন্তু খালি হাতে তো ফিরে আসার লোক এই সুরেশ্বর ঘটক নয়। এটা আমি খুব ভালো করেই জানি। মা গো, আপনি জানেন? হ্যাঁ। বাবা বাবা, একটা হেস্ত নেস্ত তো করতেই হবে, তাই তো? হ্যাঁ, বুঝলেন না ঠাকুরন? প্রায় সন্ধে হয়ে এসেছে। আমরা দুজনে ওই একটা ফাঁকা মাঠের মধ্যে দিয়ে এগিয়ে চলেছি থানার দিকে। হ্যাঁ, মেঘো, হঠাৎ দেখি কি একটা গাছতলায় আমাদের এই রাজরানী শুয়ে শুয়ে ঘুমুচ্ছে। বুঝলেন মা ঠাকুরন, আজ থেকে আমি ওই ঘটক থেকে না আপনার সেবায়ত হয়ে গেছি। আর আমি অমনি গিয়ে খপ করে ধরে ফেললাম চুলের মুঠিটা। নেহাত ছেলেটা সকাল থেকে বউ বউ করে বায়না করছে, তাই নাহলে এই আপদকে আর কেউ ঘরে নেয়? বাংলাদেশে কি মেয়ের অভাব আছে? আমি কি ছেলের আবার বিয়ে দিতে পারতাম না? ঠিকই তো। কি হলো? মরে গেল নাকি? মেঘো, অত সহজে মরবে? তাহলে তো লাটা চুপকে যেত। এই, ওঠ, ওঠ, ভেতরে যাই। ওঠ বলছি, শিগগির ওঠ। হাত করে দাঁড়িয়ে রয়েছিস কেন? হতে পারছিস না? তুই হয়েছিস সামনে। ওঠ, এই, ওঠ, ওঠ, ওঠ বলছি। ওঠ, ওঠ আগে, ওঠ, 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 ওঠ বলছি। আপনি একটু দাঁড়ান, এটাকে রেখে তারপর আসছি। ঠিক আছে ঠিক আছে মা ঠাকুরন, আমাকে না তো ব্যস্ত হবে না, কিন্তু মা ঠাকুরন আবার কিন্তু কি? বলি আমার ওই ওই ব্যাপারটা মাথায় আছে তো। কোন ব্যাপার? আমার পাওনা গন্ডের ব্যাপারটা একটু মাথায় রাখবেন। ওরে বাপ রে বাপ, আগে ওটাকে ওখানে জমা করি, তারপর আপনার পাওনাটা দেখছি। আহ, এই, চল, 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 বলছি, ঠিক আছে, ঠিক আছে।
মেঘো খোকা রে খোকা দেখ দেখ কে এসেছে দেখ কেউ ওমা বেগ করে বউ রে চিনতে পারছিস নি বলা দেখ ভালো করে দেখ পালিয়ে গেছিলাম জোর করে ধরে আনা হয়েছে চল 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 কই গো কোথায় গেলে গো কোথায় গেলে এই দেখো দেখো কে এসেছে দেখো আর কি হ্যাঁ বলি তোমরা তো কেউ খুঁড়ি মারে একবার খোঁজ খবর নাও না যে বেঁচে রইলুম না মরে গেলুম জানতেও চাও না হ্যাঁ তাই নিজে এলুম দেখা দিতে আর বলতে এলুম যে দেখো আমি এখনো মরিনি। কেমন আছেন খুড়িমা? আমি তো ভালোই আছি, কিন্তু মায়ের মুখটা কেন এত শুকনো শুকনো লাগছে? হ্যাঁ ও মা, খুড়িমা হ্যাঁ কখন এলেন? একা নাকি? হ্যাঁ মা, তোমাদের খুড়ো তো আমাকে ফেলে অনেকদিন আগেই পালিয়েছে, তা একা ছাড়া দুকা হব কি করে বলো? হ্যাঁ সেই দেশের বাড়ি থেকে একা একা চলে এলেন? হ্যাঁ একাই শুধু চলে- এখানে কেন, আজ রাতটা এখানে কাটিয়ে খুড়িমা কালই রওনা দেবেন শ্রীক্ষেত্র। আমার আর কিসের ভয় মা? হ্যাঁ বলি না আছে যৌবন, না আছে অর্থ, বলি ভুল করেও তো জমে ছবে না আমায়। দিদি, তুমি খুড়িমাকে নিয়ে ভেতরে বসো, আমি একটু আসছি। আসছি মানে? কোথায় যাবি? হাতটা একটু কেটে গেছে। কি রে, তো অনেকটা কেটেছে। তুই কি রে ছোট, এই কাটা আঙুল নিয়ে দাঁড়িয়ে আছিস? যা যা, তাড়াতাড়ি ওষুধ লাগা, গিয়ে যা। খুড়িমা আসছি। তোকে কুটনো করতে বলাই আমার ভুল হয়েছে। কেন, ওর আবার কি হয়েছে? না তেমন কিছু নয়, ওই বাচ্চাটা হতে গিয়ে নষ্ট হয়ে গেল তো, তাই মনটা একটু খারাপ। হ্যাঁ না না ভুলা, এ তো ভালো কথা নয়। হ্যাঁ মরা বাচ্চা বিয়েছে, এ তো অলক্ষণীয় কথা। বলি ষষ্ঠী পুজো টুজো কিছু করেছে? আপনার মেজ বউটি অন্য ধাতু দিয়ে গড়া খুড়িমা, তাকে দিয়ে করাবেন ষষ্ঠী পুজোর উপোস? তাহলেই হয়েছে। দেখ না আমি করাতে পারি কিনা। বলি কত গাধা পিটিয়ে ঘোড়া বানালো, আর ও তো দুদিনের ছুরি। চল তো দেখি কোথায়। থাক 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 খুড়িমা, তোমাকে আর এখন কিচ্ছুটি করতে হবে না। তুমি একটু বিশ্রাম টিশ্রাম নাও, খাওয়া দাওয়া করো, তারপর কাল যাওয়ার আগে তোমার মেজ বৌমাটিকে ডেকে একটু ভালো করে বুঝিয়ে দিও, তাহলেই হয়। ঠিক আছে। সে কি খুড়িমা, একদিন বাদে এলেন আর এক রাত্রির কাটিয়ে চলে যাবেন? হ্যাঁ রে মা, ওই শ্রাবণী চতুর্থীতে আমার গুরুদেবের জন্মদিন। আমার গুরু ভাইরা সব ওখানেই যাবে, ওই শ্রীক্ষেত্রে। আমাকে যেতেই হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে খুড়িমা, এবারের মতো আমি তোমায় ছেড়ে দিচ্ছি, কিন্তু এর পরের বার যখন আসবে তখন কিন্তু তোমাকে অনেক দিন থাকতে হবে, কেমন? হ্যাঁ রে বাবা, থাকবো থাকবো। আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, খুড়িমার জল খাবারের ব্যবস্থা করো, আমি একটু হিসাবটা মিলিয়ে আসছি। আচ্ছা, আসি খুড়িমা। হ্যাঁ আসুন খুড়িমা, চল চল আসুন। দিদি, তুই এসে গেছিস? আর আমি সে বিকেল থেকে তোর জন্য হান টান করছি। খবর পেলি বিন্দুর? পেয়েছি, তোমার বিন্দু ওর শ্বশুর বাড়িতেই আছে। সে কি, ওরাও কি পেলো কি করে? ওদের বাড়ির এক কাজের মেয়েকে কিছু টাকা দিয়ে সব খবর জানতে পেরেছি। ওর ভাসুর আর ঘটক নাকি ফিরতি পথে একটা গাছতলায় বিন্দুকে ঘুমিয়ে থাকতে দেখে।
সেখান থেকে তারা তাকে ধরে নিয়ে যায়। মেয়েটা বলল বিন্দুকে নাকি জোর করে ওর স্বামীর ঘরে ঢুকে বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়েছে। সে কি? তাহলে তো পাগল ভট্ট ওকে মেরে ফেলবে। আমি যাব বিন্দুর কাছে এক্ষুনি। তোমার কি মাথা খারাপ হচ্ছে দিদি? তুমি সেখানে গিয়ে কি করবে? তাতে তো বিপত্তি বাড়বে বই কমবে না। অন্য কোনো উপায় বের করতে হবে। অন্য কোনো উপায় মানে কি? ভাবতে দাও। তুই ঘরে গিয়ে একটু বিশ্রাম নে। আমি এক্ষুনি আসছি। ঠিক আছে। আবার কি হাঙ্গামা বাঁধিয়েছ? হাঙ্গামা যা বাঁধানোর তো সে তুমিই বাঁধিয়ে রেখেছো গোড়ায়। আমি? আমাকে যে বিয়ে করে ঘরে এনেছিলে সেটাই তো সবচেয়ে বড় অঘটন। আবার বিন্দুকে নিয়ে এসে কোথাও লুকিয়ে রাখুনি তো? বিন্দুকে যদি পেতাম তাহলে তো অবশ্যই লুকিয়ে রাখতাম, কিন্তু ভয় নেই, বিন্দু আর আসবে না। আসবে না সেটা কি করে জানলে? শরৎকে পাঠিয়েছিলাম খবর জোগাড় করতে। একার হলো না, তোমার ওই বেয়াক্কেলে ভাইটাকে আবার নিয়ে এসছো এর মধ্যে। বেয়াক্কেলে কেন হবে? ওর মতো আক্কেল অনেক কম লোকেরই আছে। দেশে যখন মড়ক শুরু হয় কিংবা যখন বন্যায় হাজার হাজার মানুষ ভেসে যায়, তখন ওর আক্কেলটাই সবচেয়ে আগে নড়ে চড়ে ওঠে। তখন তো দেশদ্রোহী বলে পুলিশরা ওকে গ্রেফতার করে না। যত সব ছোট লোকই কাজ করুন, অন্য কোনো বাড়ি হলে তোমার ওই ভাইকে ঢুকতে দিত না। ঢোকেনি তো। তোমার বাবা যতদিন বেঁচে ছিলেন ততদিন কিন্তু আমি ওকে এই বাড়িতে ঢুকতে দিইনি। এমনকি ভাইফোঁটাটাও আমি লোক মারফত পাঠিয়ে দিয়েছি, কারণ আমি জানতাম যে আমার ভাই স্বদেশী করেন, তাই তোমার বাবার আপত্তি। কিন্তু এখন বুঝতে পেরেছি যে আপত্তিটা তোমাদের সবার। আপত্তি হওয়াটা কি অস্বাভাবিক নাকি? তোমার ভাই কলেজে পড়ার নাম করে কোথায় কি অপকর্ম দুষ্কর্ম করে বেড়াচ্ছে তার কোনো ঠিক ঠিকানা আছে? একে তো ওই থিঙ্গি মেয়েটাকে নিয়ে বিপত্তির শেষ নেই, তারপর তোমার ওই ভাইকে ডেকে নিয়ে এসে বিপদ আরো বাড়াতে চাও নাকি? বিদায় করে দাও, কাল সকালে যেখান থেকে এসছে সেখানে চলে যেতে বলো। তুই আর এক মুহূর্ত এখানে থাকবি না, চলে যা এখান থেকে। আরে এতে কান্নার কি হলো দিদি? তুমি বিশ্বাস করো আমার একটু অসুবিধা হবে না। তুই যদি পারিস তাহলে তোর অক্ষম দিদিকে তুই ক্ষমা করে দিস ভাই। তুমি যে কি বলো না দিদি। দেখো, তোমার শ্বশুর বাড়িতে তো আমার আগেও আসার নিষেধাজ্ঞাটা ছিল। আমি ধরবো না সেটা এখনো বহাল রইল। আগে হলে আমি তোর জামাইবাবুর সঙ্গে তর্ক করতাম, ঝগড়া করতাম, কিন্তু বিশ্বাস কর আমার আর ভালো লাগলো না রে। কারণ তোর আমার অধিকার প্রতিষ্ঠা করার থেকেও এখন আমাদের একটা বিরাট বড় কাজ বাকি আছে। যে করে হোক বিন্দুকে আমাদের বাঁচাতেই হবে। ঠিক বলেছো দিদি। সবকিছু জেনে শুনে আমরা তো আর হাতের উপর হাত গুটিয়ে বসে থাকতে পারি না। দিদি, তুমি যদি অনুমতি করো তাহলে ওকে বাঁচাবার জন্য ঝাঁপিয়ে পড়ি। হ্যাঁ, আর সেই জন্যই আমি একটা পরিকল্পনা করেছি। শোন, তুই বিন্দুর বাড়ির যে কাজের মেয়েটি আছে ওর সঙ্গে গিয়ে আবার দেখা করবি। ওর সঙ্গে দেখা করে ওর হাতে আমার এই চুড়িগুলো দিবি। বলবি
করবি যে করে হোক বিন্দুকে সন্ধ্যের পরে পরে ও যেন বাড়ি থেকে বাইরে করে তোর হাতে এনে তুলে দেয়। কিন্তু বিন্দু তো আমাকে চেনে না, ও শুধু একবার চোখের দেখা দেখেছে মাত্র। তাতে কি হলো? বিন্দু আমার এই চুড়িগুলো দেখলে চিনতে পারবে, তাহলে তোর সমস্ত কথা বিশ্বাস করবে। সে নয় হলো, কিন্তু তারপর? তারপর তারপর তুই বিন্দুকে নিয়ে একটা জায়গায় পৌঁছে দিবি। কোথায়? বলছি শোন। ঠিক আছে। ঠিক আছে, যা। আচ্ছা। সাবধানে। দেখুন তো এবার কি সুন্দর হলো। ওই অমনধারা পুঁটলি নিয়ে কেউ যায় না কিস্তির ক্ষেত্রে? ও আমার কোনো অসুবিধে হয় না, এই স্টেশনে নামলে গুরু ভাইরাই সব ঠিকঠাক করে দেয়। চিড়িমুড়ির ঠোঙাটা একেবারে ওপরে দিয়ে দিলাম। বুড়িমা, আরে আমার পানের বাটাটা দিয়েছিস, ধরবে তো এর মধ্যে? ও আমি ঠিক চেপে চেপে ধরিয়ে দিয়েছি। আপনি পুরীতে নেমে একটা কুলি ডেকে নেবেন ব্যাস। দূর বাবা, কুলি দিয়ে কি হবে? একবার পুরী স্টেশনে নামতে পারলে হয়, যে গরু ভাইরাই সব ব্যবস্থা করবে। ও কি রে, আমি তো এই ঝাঁপিতেই ভরিয়ে দিলাম সব। সুটকেস কি হবে? আমিও যাব খুড়িমার সঙ্গে। যাবি মানে? মহাপ্রভুকে একবার দর্শন করে আসব। কি খুড়িমা, আমাকে নিয়ে যাবেন না সঙ্গে? নিয়ে যাব না মানে? হ্যাঁ কিরে, তোরা যে বললি মেজে বউয়ের কোনো ধম্মে কমে মতি নেই। নিশ্চয়ই নিয়ে যাব মা। মহাপ্রভুর ডাক যখন তোমার কানে পৌঁছেছে তখন শ্রীক্ষেত্রে যে তোমাকে যেতেই হবে মা। কিন্তু হঠাৎ করে বললাম বলে আপনার কোনো অসুবিধা হবে না তো খুড়িমা? না রে বাবা, আমার আবার কি অসুবিধা হবে? একবার চল না সেখানে, দেখবি কত বড় ধর্মশালা আর কত ঘর সেখানে আছে। দেখলে একবারে চোখ ছানা বড়া হয়ে যাবে। আমি তোর ব্যাপার দেখে অবাক হয়ে যাচ্ছি মেজো। জীবনে কোনোদিন তুই ঠাকুর ঘরে ছায়া পর্যন্ত মারালি না, আর তুই শেষ পর্যন্ত। হ্যাঁ হয় বড় বৌমা, হয়। রত্নাকর দস্যু থেকে বাল্মীকি হয়েছিলেন, এইরকমই হয়। মেজো, ঠাকুরপোকে জানিয়েছিস? হ্যাঁ, কাল রাত্রিরেই বলেছি। উনি আমার পতি দেবতা, ওনার অনুমতি না নিয়ে আমি কোথাও যেতে পারি দিদি? প্রথমটা শুনে অবশ্য খুব অবাকই হয়েছিলেন, কিন্তু পরে যখন উনি বুঝতে পারলেন যে আমার ধর্মে মতি ফিরেছে তখন বেশ আশ্বস্তই হয়েছেন। এবার যাই, একবার গিয়ে বড় ঠাকুরকে প্রণাম করে ওনার অনুমতিটাও নিয়ে আসি। আসি খুড়ি। এসো। কি রে, তুই এমন অনটন করছিস কেন মেজো? না মানে আমার ভাইয়ের আসার কথা আছে গো খুড়িমা। একজনের খুব বিপদ, আমি ওকে নিয়ে শ্রীক্ষেত্রে যাব বলে ঠিক করেছি। ওকে নিয়ে সারাটা জীবন আমার ওখানে ভালো করে কেটে যাবে, তাই না খুড়িমা? কার এমন বিপদ? ও আমার ভাই এলেই সব বুঝতে পারবে। ওই তো তোর ভাই এসে গেছে। শরৎ, 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 শরৎ। বিন্দু, বিন্দু কাল রাত্রিরে কাপড় আগুন ধরিয়ে আত্মহত্যা করেছে। শরৎ!
চলে গেল। জানি তোমরা বলবে মেয়েদের কাপড়ে আগুন লাগিয়ে মরা একটা ঘটনা হয়ে দাঁড়িয়েছে, বলবে এ সমস্ত নাটক। তা হবে, কিন্তু নাটকের তামাশাটা কেবল মেয়েদের শাড়ির উপর দিয়ে হয় কেন, আর বাঙালি বীর পুরুষের খোঁচার উপর দিয়ে হয় না কেন? সেটাও তো ভেবে দেখা উচিত। আমি তীর্থে এসেছি, বিন্দুর আর আসবার দরকার হলো না, কিন্তু আমার দরকার হলো। তোমাদের নামে আমার কোনো নালিশ নেই, শুধু একটাই কথা জানানোর আছে যে তোমাদের বাড়িতে আমি আর ফিরছি না। আমি বিন্দুকে দেখেছি, সংসারের মাঝখানে মেয়ে মানুষের পরিচয়টা যে কি তা আমি বুঝতে পেরেছি। আর আমার দরকার নেই। তোমরা চেয়েছিলে আপন ইচ্ছে মতো বিন্দুর জীবনটাকে পায়ের তলায় চেপে রেখে দিতে, কিন্তু পারলে না। তোমাদের পা এত লম্বা নয়, মৃত্যু অনেক বড়, মৃত্যু অনন্ত। আজ আমার সামনে নীল সমুদ্র। তুমি ভাবছো আমি মরতে যাচ্ছি? ভয় নেই, অমন পুরনো ঠাট্টা তোমাদের সঙ্গে আমি করব না। আমি তোমাদের অন্ধকার আবরণের মাঝখান থেকে বেরিয়ে এসে আবার নতুন করে বেঁচে উঠলাম, যেমন করে মীরাবাই বেঁচেছিল। আমি বাঁচব, আমি বাঁচলাম। ইতি তোমাদের চরণ তলাশ্রয় ছিন্ন, মৃণাল।